শুনতে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। যে সমস্যাটা হয়েছে একটু, এটা হচ্ছে আমার 3টা ফোন আমার সাথে, ঠিক আছে? কোনো একটা ফোন থেকেই নেটওয়ার্ক স্বল্পতার কারণে হোক অথবা টেকনিক্যালি কোনো একটা সমস্যার কারণে হোক, ক্লাসগুলো হচ্ছে আমাদের রোটেশন হচ্ছে না। সাধারণত লাইভে গেলে ক্লাসটা রোটেশন হয় এবং স্মুথলি সাধারণত যেভাবে এতদিন ক্লাস নিয়ে আসছে, আজকে এই ক্লাসটা হচ্ছে না। এটা গতকালের আমাদের গ্রামার পেজের ক্লাসটাতেও হয়নি। আচ্ছা, এইভাবে কি ক্লাস করা যাবে? আচ্ছা, এইভাবে কি? হ্যাঁ, ক্যামেরা উল্টা। হ্যাঁ, স্ক্রিন রোটেট করেন ভাই। এই রোটেটটা হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। স্ক্রিন কোনোভাবে রোটেট হচ্ছে না, এই কারণে আমাদের একটু লেট হলো। এভাবে কি নেওয়া যাবে? ক্যামেরাটা উল্টো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাটা উল্টা। এভাবে কি ক্লাসটা একটু করা যাবে? একটু কষ্ট করে করা যাবে? আচ্ছা আচ্ছা, করা যাবে। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা এইভাবে করি একটু, এবং আমি আপনাদের ক্লাসের পরে ইনশাল্লাহ আমি খুব অল্প সময় নিব আজকে ক্লাস। আমার নিজেরই খুব আনকমফোর্টেবল লাগছে এভাবে ক্লাস নিতে। হ্যাঁ, এই জন্য একটু দেরিও হলো এবং এই সমস্যাটা একটু খুব কয়েকদিন ধরে ছাড়ছে না আমাকে, কেমন? আচ্ছা, আমরা খুব অল্প সময়ের ভিতরে আপনাদের ছেড়ে দেবো। আমরা যেই কাজটা করছিলাম, স্ট্রাকচার অফ সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আমরা এই এলিমেন্টস গুলো সম্পর্কে বা এই উপাদানগুলো সম্পর্কে আমরা জানছিলাম। অর্থাৎ সাবজেক্ট আমরা আইডেন্টিফাই করা শিখতেছিলাম, ভার্ব আমরা আইডেন্টিফাই করা শিখতেছিলাম, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট আমরা আইডেন্টিফাই করা শিখতেছিলাম, এরপরে অ্যাডভার্বিয়াল সম্পর্কে আমরা আইডেন্টিফাই করা শিখতেছিলাম। অ্যাডভার্বিয়ালস এর ভিতরে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তাই তো? আমাদের এইটাই ছিল আমাদের ওই গত ক্লাসের মূল টপিক, যে আমাদের এইটা জাস্ট আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। এবং আপনাদের জন্য কিছু পড়া দিয়েছিলাম এবং ওটা কতজন করছেন কিনা জানি না, এবং ওটা পড়ার কথা। চলুন আমরা আজকেও একটু দেখার চেষ্টা করি, আর একটু আলোচনা করি। আজকে দেখার চেষ্টা করি এবং আরেকটু আলোচনা করি। আমাদের এই প্রশ্নটা আসছিল ওয়ান ব্যাংকে। ওয়ান ব্যাংকে খুব সুন্দর 2013 সালে, আমি সালটা লিখতে ভুলে গেছি। একটু দেখেন, সহস্রাব্দ উন্নয়ন, ওই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা আর কি, সহস্রাব্দ, এটা কি জানি, সহস্রাব্য না, এটা কি জানি, সহস্রাষ্ট্র না, সহস্রাব্য। বাংলায় তো অনেক কঠিন রে। উন্নয়ন লক্ষ্য সমূহ, বিশেষ করে চরম দারিদ্রতা ও ক্ষুধা নির্মূল করা একটা কাজ, নারী পুরুষের সমতা দুটা কাজ, নারীর ক্ষমতায়ন এ খাত ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তার মানে আমাদের এখানে একটা খাতের কথা বলা হয়েছে, কোনো একটা খাতের কথা বলা হয়েছে, তবে ওই খাতটা অন্য কোনো যে কোনো একটা টপিক সম্পর্কে আলোচনা ছিল। যেহেতু বিগত বছরের কোশ্চেন থেকে জাস্ট সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব এটা চেনার জন্য নেওয়া হয়েছে, সুতরাং ওইটা আমাদের সেক্টরটা এখানে উল্লেখ নেই। আমার প্রথম প্রশ্ন, আমাদের কোনো কিছু লিখতে গেলেই আমাদের সাবজেক্ট লাগে। এই বাক্যটা থেকে আমরা সাবজেক্ট খুঁজে বের করার চেষ্টা করব। এই বাক্যের সাবজেক্ট কে ভাই বলেন তো? এই বাক্যের সাবজেক্ট কে একটু বলেন। হ্যাঁ, সহস্রাব্দ। হ্যাঁ, কি দিয়ে এখানে সহস্রাব্দ, এটা ভুল আছে। সহস্রাব্দ না, শুক্রবার 8টায় ক্লাস হবে না। শুধু আজকের ক্লাসটাই আমাদের 8টায় হবে। এজ ইউজুয়ালি আমাদের 9টায় ক্লাস হবে। শনি সোম বুধ শুক্র রাত 9টায় আমাদের ক্লাস হবে। সাবজেক্ট কোনটা ভাই? একটু দ্রুত বলেন, সাবজেক্ট কোনটা? রোটেট করেন এখন বললে হবে?
এটা তো ক্লাসের প্রথমে আলোচনা করলাম যে আমার ফোনটাই রোটেট হচ্ছে না, আমার এই তিনটা ফোন দিয়ে আমি চেষ্টা করছি, যেটা একটা দিয়ে নেওয়া, আর এটা দিয়েও চেষ্টা করো, এটা দিয়েও চেষ্টা করো, কোনো ফোন দিয়ে রোটেট হচ্ছে না। এই কারণে হচ্ছে আজকে একটু কষ্ট হচ্ছে। সাবজেক্ট হচ্ছে এ খাত, এক্স্যাক্টলি সাবজেক্ট হচ্ছে কি ভাই বলেন তো, এই খাত আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা লিখতে পারি দিস সেক্টর, এই খাত ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম, ভার্ব কোথায় খুঁজে পান কিনা দেখেন তো, ভার্ব কোথায়, দ্রুত আনসার করেন। ভূমিকা রাখতে সক্ষম, এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলেন তো, আমাদের এই সেন্টেন্সের ভার্ব কোনটা, দ্রুত বলেন। এই সেন্টেন্সের ভার্ব কোনটা, ভি ভার্ব ইউজ করতে হবে, এক্স্যাক্টলি ভিজিবল ভার্ব। চলে, দিস সেক্টর ইজ এইবল, সক্ষম, টু প্লে, রাখতে, দিস সেক্টর ইজ এইবল টু প্লে, ভূমিকা রাখতে সক্ষম, দিস সেক্টর ইজ এইবল টু প্লে, ভূমিকা রাখতে সক্ষম। এখন এই খাত ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম, ব্যাপক ইংরেজি কি বলতো, ম্যাসিভ অথবা এক্সটেন্সিভ, ব্যাপক ইংরেজি কি বলতো, ম্যাসিভ অথবা এক্সটেন্সিভ। আচ্ছা, এরপরে বাকি অংশ, নারীর ক্ষমতায়নে কিসের জন্য, কেনের উত্তর, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চরম দারিদ্রতা দূরীকরণে, কি কারণে বলেন তো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কেনের উত্তর। ক্ষুধা নির্মূলকরণে, কি হতো বলেন তো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নারী ও পুরুষের সমতা অর্জনে, কি বলেন তো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে আমাদের এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নিচের দিকে যদি তাকান, বলা হয়েছে দিস সেক্টর অথবা দিস সেক্টর ইজ এইবল টু প্লে, রাখতে সক্ষম, এ কম্প্রিহেন্সিভ রুল, কম্প্রিহেন্সিভ, ম্যাসিভ, ব্যাপক ইংরেজি আপনি যেটাই দেন, কম্প্রিহেন্সিভ রুল, ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম। এবার দেখেন কোথায় ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম বলেন তো, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসে, ইন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সহজ শব্দ, উন্নয়ন লক্ষ্যমাত্রায় ভূমিকা রাখতে সক্ষম। আমাদের এটা অ্যাডভার্বিয়াল পেয়ে গেলাম। এইবার কতগুলো লক্ষ্যর কথা বলা হয়েছে, কি কি বলেন তো, স্পেশালি, বিশেষ করে, ইন ইরাডিকেটিং এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে ইনটা কেন আনবো, এখন আপনার যতটুকু ধরার এতটুকু ধরেন, আমার মূল ক্লাস এখনো শুরুই হয়নি। আজকে এটা যদি আমরা একটু ধরার কাজটা করতে পারি, আগামী ক্লাস ইউজ অফ অবজেক্ট ফর ফ্রি হ্যান্ডরাইটিং, এখান থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে। ক্লিয়ার? এখানে ইনটা আমরা কেন ব্যবহার করলাম বলেন তো, এই যে এখানে দেখেন, এই যে উন্নয়নে, নারীর ক্ষমতায়নে, এ আছে না, আ সাউন্ড আছে, বুঝাতে পারলাম? ক্ষমতায়ন কি বলেন তো, এম্পাওয়ার। এখন ক্ষমতায়ন নিয়ে যখন আপনি দিবেন বলেন তো, একটা ইন ব্যবহার করে ওই ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করে দিলেই আ সাউন্ড উচ্চারিত হয়। তার মানে এখানে ক্ষমতায়ন আছে, ইন উইমেন এম্পাওয়ারিং, তার মানে এখানেও চরম দারিদ্র দূরীকরণে ছিল আমাদের, এখানেও কি ছিল বলেন তো, ক্ষুধা নির্মূলকরণে ছিল, এখানেও নারী ও পুরুষের সমতা আনয়নে ছিল। অর্থাৎ এই শেষের আটা দেখে বুঝতে হবে যে আমাদের এই প্রত্যেকটা জায়গায় আমাদের প্রেপোজিশন ছিল। এই কারণে আমরা ইন ইরাডিকেটিং এক্সট্রিম পভার্টি, আপনি এখানে অন্যভাবে দিতে পারেন। আচ্ছা, এন্ড হাঙ্গার, দেন এন্ড ইন ব্রিংিং কোয়ালিটি অফ মেল এন্ড ফিমেল, এই যে আনয়ন, এ সাউন্ডের কারণে আমরা এটা দিলাম। আপনি এটা লিখতে পারেন ইন, অথবা আপনি লিখতে পারেন ফর ইকুয়ালিটি অফ মেল এন্ড ফিমেল, আপনি এটাও লিখতে পারেন, পরবর্তীতে দেখার দরকার আছে আমাদের। এন্ড লাস্টে কি বলেন তো, এম্পাওয়ারিং উইমেন, এন্ড ইন এম্পাওয়ারিং উইমেন। আমাদের কাজ শুধু যে আমরা সাবজেক্টটা অবজার্ভ করতে পারলাম কিনা, ভার্বটা অবজার্ভ করতে পারলাম কিনা, এবং অ্যাডভার্বিয়ালস গুলো অ্যাডভার্ব করতে পারলাম কিনা, ওই যে আমাদের মূল স্ট্রাকচারটা নিয়ে আমরা এখনো কথা বলছি।
মূল স্ট্রাকচারের এই জিনিসগুলো নিয়ে আমি এখনো কথা বলছি, জাস্ট আপনি চিনতে পারতেছেন কিনা, বুঝাতে পারলাম? জাস্ট আপনি চিনতে পারতেছেন কিনা। আচ্ছা, এইবার আমরা এই যে এখানে অ্যাডভার্বিয়াল যে ফ্রেজটা আলোচনা করলাম, তো এইবার আপনাকে একটু একটা বাক্য একটু বড় করতে বললাম, আপনি করবেন। আমরা একটা এক্সাম্পল লিখলাম, একটু দাঁড়ান, ওয়েট। আমরা একটা এক্সাম্পল লিখবো এরকম ভাবে, এক মিনিট। আমরা একটা এক্সাম্পল লিখবো, আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখে এটা বড় করবেন। অ্যাডভার্বিয়াল ফ্রেজ করে, অন্য কিছু না। An exile government was formed. একটি প্রবাসী সরকার গঠিত হয়েছিল। An exile government was formed. একটি প্রবাসী সরকার গঠিত হয়েছিল। এই বাক্যটাকে শুধু অ্যাডভার্বিয়াল, অন্য কিছু না, শুধু অ্যাডভার্বিয়ালস। এটার আগেও করতে পারেন, আপনার সুযোগ আছে, এটার পরেও করতে পারেন, আপনার সুযোগ আছে। শুধু অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে একটু সেন্টেন্সটাকে বড় করার চেষ্টা করেন তো। শুধু অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে একটা সেন্টেন্সটাকে বড় করার চেষ্টা করেন। শুধু অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে একটা সেন্টেন্সকে বড় করার চেষ্টা করেন, শুধু অ্যাডভার্বিয়ালস। কি কি হতে পারে? শুধু অ্যাডভার্বিয়ালস ব্যবহার করেন। অ্যাডভার্বিয়ালস কি? প্রথম হচ্ছে আমাদের কেন প্রশ্ন করেন, কি কারণে, কোথায়, কিভাবে, এই চারটা দিয়ে প্রশ্ন করেন। আপনি ক্লোজও ব্যবহার করতে পারেন, আপনি ফ্রেজও ব্যবহার করতে পারেন। এই চারটা দিয়ে প্রশ্ন করে বড় করেন। দু একজন করেন দেখি, আমি করতে পারেন কেমন করতে পারেন। দু একজন একটু বড় করেন, একটু লিখেন। এন দ্রুত এটা বড় করার চেষ্টা করেন। The government was formed in Bangladesh, in Bangladesh. এটা বাংলাদেশে গঠিত হয়েছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করেন, আরো বড় করেন, আরেকটু বড় করেন, আরেকটু বড় করেন। মিনিমাম 5-7 জন লিখেন। ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশন আপনি নাম, আপনাকে সারা হাজার বছর পরে আপনার লাভ আছে আপনি যদি নিজে না লিখতে পারেন। আপনাকে খুব বেশি পড়াচ্ছি না, কিন্তু আমি খুব অল্প অল্প করে পড়াচ্ছি, বোঝাতে পারলাম? কিন্তু সাই দিতে হবে না। আচ্ছা, government was formed when the liberation was started in NATO, during liberation war। আরেকটু বড় করেন না। government was formed at Meherpur in Bangladesh, liberation war in। আচ্ছা চলেন, 3-4 জন লিখছেন। আমাদের মূল বাক্য ছিল কি এটা বলেন তো? এটা ছিল একটা বাক্য দিয়েছিলাম যেখান থেকে আমরা শুধু অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করব, শুধু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। and was formed, একটি প্রবাসী সরকার গঠিত হয়েছিল। কাদের দ্বারা গঠিত হয়েছিল বা কে গঠন করেছিল? by our অথবা by the prominent leaders of that time। An exile government was formed by the prominent leaders of that time। ওই সময়ের বিখ্যাত
নেতৃবৃন্দর দ্বারা একটি প্রবাসী সরকার গঠিত হয়েছিল। কোথায়? এট মেহেরপুর। মেহেরপুর। এরপর কোথায়? ইন মেহেরপুরের কোথায় জানি রে ভাই? মেহেরপুরের কোথায়? মেহেরপুরের কোথায় এটা? মানে মেহেরপুরটা কোথায়, কোন জেলায় জানি বলেন তো? ওয়াজ বর্ন ইন মুজিবনগর ফর লিড। ফর লিড কেন? আচ্ছা চলেন, এই কুষ্টিয়া মনে হয়, তাই না? ভুলে গেছি, লিখলাম কুষ্টিয়া। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখেন। an exile government was formed by the prominent leaders of that time at মেহেরপুর in কুষ্টিয়া। আচ্ছা, কখন হয়েছিল? on the 10th, অথবা on the যদি ব্যবহার না জানেন, on 10 এপ্রিল। কত সালে? 1971। তার মানে কি প্রশ্ন পাইলাম? কাদের দ্বারা হয়েছিল। আচ্ছা, এরপরে কোথায় হয়েছিল, এরপরে কখন হয়েছিল, এরপরে কেন হয়েছিল। টু লিড অথবা টু কন্ডাক্ট দ্য লিবারেশন ওয়ার। টু কন্ডাক্ট দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য। against the Pakistani armed force। এবার সেন্টেন্সের আবার শুরুতে দেন। at the beginning of the liberation war, আমি সংক্ষেপ লিখলাম। at the beginning of the liberation war, মুক্তিযুদ্ধের শুরুতে an exile government was formed, একটি প্রবাসী সরকার গঠিত হয়েছিল by the prominent leaders। এই লিডার শব্দটাকে শুনেন, যেইখানে নাউন পাইবেন ওইখানে আবার অতিরিক্ত ক্লজ ব্যবহার করবেন অথবা অতিরিক্ত ফ্রেজ ব্যবহার করবেন। এই লিডার্সকে কি, লিডার্স এর জায়গায় আমি এটা লিখতে পারতাম সাস এস, যেমন, বা ফর এক্সাম্পল যেমন, অথবা লিখতে পারতাম মেইনলি। এরপর আমি ওই 4 জনের নাম লিখতে পারতাম। এরপরে 4 জনের নাম লিখে আমি আবার লিখতে পারতাম তারা আওয়ামী লীগের সদস্য ছিল, এটা লিখতে পারতাম। আমি কিন্তু বড় করলাম না, বলছিল তো। আপনার যেহেতু আমরা আজকে রিলেটিভ প্রনাউন পড়াইনি, আমরা যখন কোর্সটা সামনে আগাবো প্রত্যেক ক্লাসে এরকম একটা দুটো এক্সাম্পল থাকবে ইনশাআল্লাহ, যা আপনাকে নিজে নিজে বানান। তাহলে আমরা বাক্যটা বানাইলাম কি? এট দ্য বিগিনিং অফ দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের শুরুতেই। an exile government was formed, একটি প্রবাসী সরকার গঠিত হয়েছিল। কোথায়? by the prominent leaders of that time অথবা at that time, of that time না ভাই, at that time, ওই সময়ে আমাদেরকে ওই সময়ের কি গুরুত্বপূর্ণ নেতৃত্ববিদদের দ্বারা at মেহেরপুর ইন কুষ্টিয়া, কুষ্টিয়ার মেহেরপুরে। কখন? on 10 এপ্রিল in 1971 সালে 10 এপ্রিল। টু কন্ডাক্ট দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ পরিচালনার বিরুদ্ধে। এইবার আপনি এটাকে আরো বলতে, এই যে আমি নাউন পেয়ে গেছি, নাউনটাকে আমি আবার বলবো হুইজ ওয়াজ, যেটা ছিল against the পাকিস্তানি আর্মড ফোর্স। আমি আরো বড় করিনি, রিলেটিভ প্রনাউন যেহেতু পড়াইনি, ইউজ অফ রিলেটিভ প্রনাউনের ব্যবহার যেহেতু পড়াইনি, পার্টিসিপেলের ব্যবহার যেহেতু পড়াইনি, শুধু এক ভার্ব ব্যবহার করে আমি বলেছি বাক্যটা তৈরি করে। খুব কি আহামরি শব্দ আমি ইউজ করছি এখানে। আপনারা অনেকে বলেন ভোকাবুলারির জন্য ওয়ার্ড প্যাড, এগুলো বুঝ দেয়। কে বলছে ভোকাবুলারির জন্য পারা যায় না? আমি ভাত খাই, এই বাক্যটাকে অনেক সুন্দর করে ঘুরে পেঁচায় লিখা যায়। আপনি যদি মনে করেন যে ইট মানে খাওয়া, এটার আপনি বাংলা জানেন, আপনি বুঝাই আসতে পারবেন। এটার নাম হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। আপনি ধরেন এমন প্যাসেজ আসছে যেমন, যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, এবার বললো জাতীয় অনুবাদ করেন।
বুঝাতে পারলাম? এরপরে বলা হলো যে প্রেম ও জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে দিবে, অনুবাদ করেন। আপনি যদি প্রকৃত পক্ষেই ফ্রি হ্যান্ড রাইটিং পারেন, আপনি যদি প্রকৃত পক্ষেই আপনার ভিতরে কিছু থাকে, ডেভেলপ যদি হয়, আপনারা গ্রামার ব্যাচের স্টুডেন্ট না যে না আপনাকে শুধু শর্টকাট কিছু পড়াই দিব না, আপনি ইংরেজির সর্বোচ্চ স্তরের পড়াশোনা করতে আসছেন। এখানে নিজেকে যাচাই করতে হবে, নিজে 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 করতে হবে। আমি আর শুধু আপনাকে একটু ধাক্কা দিয়ে দেবো যে আপনি একটু সামনে যান। বুঝাতে পারলাম? সুতরাং এরকম ভাবে অ্যাডভার্বিয়াল দিয়ে বাক্য তৈরি করতে হবে, বড় বড় করতে হবে। সামনে আমরা আরো দেখাবো। কিছুটা ধারণা পেলাম কিনা? এই যে অনেকেই লিখছেন পরে at 8 নং থিয়েটার রোড কলকাতা, এই তো টু মেক আওয়ার লিবারেশন ওয়ার সাকসেসফুল এক্স্যাক্টলি এন্ড গেইন অ্যাব্রোড সাপোর্ট হুইচ টুক এট এত এপ্রিল এত এট এই কে বলে পারে না? এই যে মির আলী নিসার আলী এত কত বড় বাক্য লিখে ফেলছে। এই কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? মেসেজ ক্লিয়ার? এমসি লেখেন, এমসি লেখেন। মেসেজ ক্লিয়ার কিনা? মেসেজ কি ক্লিয়ার? লেখেন এমসি। প্লিজ স্ক্রিন রোটেট করেন। স্ক্রিন রোটেট করা যাচ্ছে না রে ভাই। স্ক্রিন রোটেট করা গেলে তো আর হই তুই রে ভাই। স্ক্রিন তো রোটেট করা যাচ্ছে না, স্ক্রিন রোটেট করা যাচ্ছে না। হ্যাঁ, এই কারণে আমরা এইভাবে নিচ্ছি। ওকে, এবার হচ্ছে এই বাক্যটা আমরা করবো। টেনশন নেই, যারা খুব টেনশনে আছেন যে বড় বড় বাক্য লিখতে পারেন না, তাদের বলবো যে ক্লাস মিস করিয়েন না। আমি আপনাদের ওই যে আজকে আগের বেচে ছেলে মেয়েদের রিভিউ দিছি, দেখেন যাদের অনেকের প্রথম প্রথম ভাল লাগেনি। ভাল লাগার কথা না, এটা তো ইংরেজিতে এমন কিছু না। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতেছেন, আপনার ভাল লাগবে কোন দুঃখে? ভাল লাগবে না, এটাই স্বাভাবিক। একটু ক্লাসগুলো করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে আপনার, আমরা প্রত্যেকদিন যে নিয়মটা পড়বো ওই নিয়ম দিয়ে আপনাকে বাক্য বানাইতে বলবো, বাক্য বড় করতে বলবো। এক্স্যাক্টলি। নেক্সট, এবার হচ্ছে আমাদের এই বাক্যটা বলছে সীমাহীন দুর্নীতি, ঋণ জালিয়াতি, খেলাফি ঋণের বোঝা, সর্বোপরি ঋণ অবলোপনের কারণে দেশের ব্যাংকিং খাত এক বিশৃঙ্খল অবস্থা, দেশের ব্যাংকিং খাতে খাতে এক বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। সাবজেক্ট কোনটা বলেন? সাবজেক্ট খুঁজে বের করেন, সাবজেক্ট খুঁজে বের করেন। একবার দিয়া লিখতে পারছি না, কোন ক্লাসটা দেখলে ক্লিয়ার হবে। একবার দেওয়ারটা এখনো পড়াইনি ভাই, সামনে আসবে। আমরা আজকে এই যে দেখেন ক্লাসের সিকোয়েন্স মেনটেন করেন। আমি শুধু আজকে শেখাচ্ছি কোন একটা বাংলা বাক্য দেখে আপনি সাবজেক্ট ধরতে পারেন কিনা, বা আপনি যখন লিখবেন তখন আপনার তো চিন্তা তো আর ইংলিশে আসবে না, চিন্তা বাংলায় আসবে। তখন ওই বাংলাটা থেকে আপনি সাবজেক্ট বার আইডেন্টিফাই করে লিখতে পারেন কিনা। বুঝাতে পারলাম? জাস্ট এই দেখ, এই বাক্যের সাবজেক্ট কোথায়? এই বাক্যের সাবজেক্ট কোথায় বলেন তো? ব্যাংকিং। ব্যাংকিং সাবজেক্ট কেমনে? ভার্ব খুঁজে বের করেন, ভার্ব খোঁজার পরে সাবজেক্ট খুঁজে বের করেন। দ্রুত এক বিশৃঙ্খল অবস্থা, এক্স্যাক্টলি বিশৃঙ্খল অবস্থা, এক্স্যাক্টলি বিশৃঙ্খল অবস্থা হচ্ছে সাবজেক্ট। শুনেন, অনেক ক্ষেত্রে মনে হবে তো আমি এটার বাংলা জানি না। বাংলা জানার আপাতত দরকার নেই, আপনি শুধু দেখেন সাবজেক্ট চিনতে পারেন কিনা। আচ্ছা, বিরাজ করছে, বিরাজ করছে, বিরাজ করা ইংরেজি কি বলেন তো? বিরাজ করছে, বিরাজ করা ইংরেজি কি বলেন তো? আমাদের ভার্ব হচ্ছে বিরাজ করছে। ভার্ব হচ্ছে কি? বিরাজ করছে, এটা হচ্ছে ভার্ব। কে বিরাজ করছে বলেন তো? এক বিশৃঙ্খল অবস্থা, এক বিশৃঙ্খল অবস্থা। বুঝাতে পারলাম? আচ্ছা, এরপরে সীমাহীন দুর্নীতি, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, তারপরে অবজেক্ট পেয়ে গেলাম। এখন দেখেন তো এই বাক্যে আনসার দ্রুত করেন। এই বাক্যে অবজেক্ট আছে ইয়েস, অবজেক্ট না থাকলে নট। এই বাক্যে কি আমরা অবজেক্ট, বাংলা বাক্যটা পড়েন, বাংলা বাক্যটা আবার দুইবার পড়েন, দুইবার পড়ে দেখেন তো এই বাক্যে কি অবজেক্ট আছে?
বলেন তো এই বাক্যে কি কোনো অবজেক্ট আছে? একটু বলেন যে বাক্যে কি অবজেক্ট খুঁজে পাইছেন? বাক্যে কি অবজেক্ট আছে? অবজেক্ট নাই। আমরা কি বলছিলাম, অবজেক্ট না থাকলে আমাদের কি আসবে? দেখেন, এক বিশৃঙ্খল অবস্থা, মানে একটি বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। কোথায় বিরাজ করছে? দেশের ব্যাংকিং সেক্টরে, দেশের ব্যাংকিং খাতে। কোথায় বলুন তো? দেশের ব্যাংকিং খাতে। আমাদের হোয়ার এর উত্তর পেয়ে গেলাম। কেন বলেন তো? এই যে সীমাহীন দুর্নীতি, ঋণ জালিয়াতি, খেলাপি ঋণের বোঝা, সর্বোপরি ঋণ অবলোপের কারণে, এই সবগুলো হচ্ছে কি বলেন তো? হোয়ার উত্তর। এগুলো হচ্ছে, এগুলাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। এগুলো কি কি বলা হয় বলেন তো? অ্যাডভার্ব অফ রিজন। বুঝাতে পারলাম? চলেন। আচ্ছা, তার মানে আমাদের কি দাঁড়ালো? প্রথম সাবজেক্ট পেয়ে গেলাম, অ্যাকেওটিক সিচুয়েশন। আপনি এখানে অ্যানার্কিক সিচুয়েশন দেন, প্রিভেইলস, প্রিভেইলস। আচ্ছা, এই বাক্যটাকে আমরা আবার উল্টা করে করাবো। প্রিভেইলস। আচ্ছা, ইন দ্য ব্যাংকিং সেক্টর অফ আওয়ার কান্ট্রি, ইন দ্য ব্যাংকিং সেক্টর অফ আওয়ার কান্ট্রি, একবার পেয়ে গেলাম। কেন? ডিউ টু আনলিমিটেড করাপশন, অনিয়ন্ত্রিত বা অসীম সীমাহীন দুর্নীতির কারণে। তারপরে কি বলুন তো? লোন ফ্রড, তারপরে বার্ডেন অফ ডিফল্ট লোনস, এন্ড অ্যাবাভ অল, সর্বোপরি রাইট অফ লোনস। বুঝতে পারলাম? অবলম্বন মানে এটা, আর অফ মানে এর। বুঝতে পারলেন? এইবার এই বাক্যটাকে, এই বাক্যটার মূল ভাবটা কি বলেন তো? আমাদের দেশের ব্যাংকিং সেক্টর গুলো, আমাদের দেশের ব্যাংকিং সেক্টর গুলো এই অবস্থা বিরাজ করছে, তাই না? এইবার আমরা এই ব্যাংকিং সেক্টরটাকে আমরা সাবজেক্ট করতে পারি কিভাবে? এরকম ভাবে, আওয়ার ব্যাংকিং সেক্টর, অথবা লিখবেন দা ব্যাংকিং সেক্টর, সেক্টর of our country is facing, অথবা faces, sectors তো ফেস, কি মানে কি ফেস করছে বলেন তো? একটা বিশৃঙ্খল অবস্থা ফেস করছে, and chaotic situation। এবার ডিউ টু দিয়ে বাকিটুকু লিখে দেন। আমরা এখানে সাবজেক্ট আমরা পাইলাম কি? একটা বিশৃঙ্খল অবস্থা। এই সাবজেক্টটাকে শুনেন, যেটা সাবজেক্ট আপনি চাইলে ওটাকে অবজেক্ট বানাতে পারবেন। এটা আরো পরের খেলা হবে, এটা এখনই বুঝবেন, আর একটু পরে। এখন দা ব্যাংকিং সেক্টর অফ আওয়ার কান্ট্রি, এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। দ্য ব্যাংকিং সেক্টর অফ আওয়ার কান্ট্রি ইজ ফেসিং, অথবা ইজ ফেসিং তো হয় না, আর ফেসিং অথবা ফেস এন অ্যানার্কিক সিচুয়েশন, অথবা chaotic সিচুয়েশন ডিউ টু। এটা যদি আমি লিখি, বাক্যের অর্থ কি পরিবর্তন হয় কি না হয় না? ইয়েস অর নট? বাক্যের অর্থ কি পরিবর্তন হয়? বাক্যের মূল ভাব কি পরিবর্তন হয়ে যায়? মূল ভাব পরিবর্তন হয়ে যায় না। প্রথম অথবা সেকেন্ড ক্লাসে মনে হয় বলেছিলাম যে আমরা বাক্যটাকে নিজের মতো করে সাজায় নিব, অর্থের পরিবর্তন ঘটবে না, এরকম যে কোনো ওয়ার্ড আমরা লিখতে পারবো, এরকম যে কোনো স্ট্রাকচার আমরা মেনটেন করতে পারবো। বোঝাতে পারলাম? এক্স্যাক্টলি। অর্থের যদি পরিবর্তন না ঘটে, অর্থের যদি পরিবর্তন না ঘটে, ওই যে বলছিলাম মনে আছে, স্ট্রাকচার পরিবর্তন করলে অনুবাদ শুধু সহজই নয়, বরং আরো সাবলীল, প্রাঞ্জল এবং সুন্দর হয়। বুঝাতে পারলাম? আগেরটা থেকে এটা, এটা ভালো লাগছে, এটা ভালো লাগবে, এটা মানে সাবলীল মনে হবে, শ্রুতিমধুর মনে হবে, সুখপাঠ্য মনে হবে। এতটুকু ক্লিয়ার কিনা ভাই? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার?
এতটুকু ক্লিয়ার হলে আমরা একটু লিখে দেব ক্লিয়ার, সিএলআর। কতজন পড়ছিলেন আমি জানি না, এটা আপনার কাজ, কিন্তু আপনি যদি না পড়েন তাহলে আপনি নিজেকে ঠকাবেন। আমি 7 নাম্বার স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো একটু, 7 নাম্বার স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো আমরা, কেমন? 7 নাম্বার স্ট্রাকচারটা নিয়ে আমরা একটু কথা বলবো। এই স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো একটু। দেখেন কি বলেছি, আগেই বলা আছে, ওটা আমি যে প্রথম যে স্ট্রাকচার লিখে দিছি এইটাই একই স্ট্রাকচার, কিন্তু এটা আবার লেখার মানে হচ্ছে এখানে অনেকগুলো এক্সাম্পল সেম ভাবে দেয়া আছে, এবং কোনটা অ্যাডভার্ব অফ প্লেস, কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা অ্যাডভার্ব অফ টাইম, এটা এখানে আলাদা 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 করে বর্ণনা করা আছে। প্রথমে আমরা কি সাবজেক্ট ব্যবহার করলাম, এটা ফার্স্ট, এটা এস। ভার্ব ব্যবহার করলাম, ইনডিরেক্ট অবজেক্ট ব্যবহার করলাম, ডিরেক্ট অবজেক্ট ব্যবহার করলাম, এমপিটি। এমপিটি মানে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, মানে আমরা ওই যে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এগুলাই, আর কিছু না। তারপরে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিজন, বুঝতে পারলাম? এই সিকোয়েন্সটা মেইনটেইন করে মূলত বাক্য বড় করা হয়, মূলত বাক্য বড় করা হয়। আপনি যখন কোনো একটা সামারি লিখবেন, তখন আপনি ওইখান থেকে একটা লাইন নিতে পারবেন। ধরেন এইরকম একটা লাইন দেয়া আছে, প্যাসেজে একটা লাইন দেয়া আছে, তা আপনার কাজ হচ্ছে ওই প্যাসেজের আগে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যোগ করেন, প্যাসেজের পরে একটা অ্যাডভার্ব, যে লাইনটা দেয়া আছে ওই লাইনের আগে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যোগ করেন, ওই লাইনের পরে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যোগ করেন। ওই যে আমি শেখাইছি, আস্তে আস্তে শেখাচ্ছি, শিখতে পারতেছেন যে স্ট্রাকচার নিজের মতো পরিবর্তন করে ফেলা। এবার এই বাক্যটাকে নিজের মতো করে পরিবর্তন করে ফেলে, তার মানে নতুন একটা বাক্য হয়ে গেল। আপনার কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা আপনি নতুন করে ওখান থেকে লিখছেন অথবা ওখান থেকে লিখছেন না। আমরা যারা দক্ষ হয়ে যেতে পারবো তারা এমনিতেই লিখতে পারবো, যারা না পারবো তারা অ্যাটলিস্ট ওটা পারবো ইনশাআল্লাহ। এক নাম্বার দেখেন, কোশ্চেন নাম্বার হচ্ছে 1, বাড়ির কাজ ছিল কিন্তু। কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার, সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। খুব ভালো করে লক্ষ্য করেন, সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার রক্ষা করতে পারছেন না। কে অধিকার রক্ষা করা, মানে রক্ষা করা হচ্ছে, সংরক্ষণ করাটা হচ্ছে ভার, সংরক্ষণ করাটা হচ্ছে ভার। কে সংরক্ষণ করতে পারছেন না? নারী সংরক্ষণ করতে পারছেন না। সাবজেক্টটা কে দাঁড়ালো? নারী। সংরক্ষণ করতে পারছেন না, ভার। অবজেক্ট কি সংরক্ষণ করতে পারছেন না? তার অধিকার বা তাদের অধিকার। কেন সংরক্ষণ করতে পারছেন না? এই যেখানে বলা আছে ডিউ টু সোশ্যাল সিস্টেম। তার মানে স্ট্রাকচারের বাহিরে যায়নি। আমার কাজ আপাতত অনুবাদ শেখা বা ফ্রি হ্যান্ড রাইটিং শেখা না, আমার কাজ হচ্ছে সাবজেক্টটুকু চিনতে পারলাম কিনা, ভার্বটুকু চিনতে পারলাম কিনা, অবজেক্টটুকু চিনতে পারলাম কিনা, এবং এখানে যে অ্যাডভার্ব অফ রিজন বা অ্যাডভার্বটুকু চিনতে পারলাম কিনা। আমাদের আজকের ক্লাসে এটাই মোটিভ। সেকেন্ড কাজ করবো আমরা। এখান থেকে আমরা একটু দেখবো, কোশ্চেন করছি, উত্তর দিবেন। দাম্পত্য জীবন ও সংসার ধর্মকে সার্বিক সুরক্ষা দিতেই বিবাহ প্রথার সৃষ্টি হয়েছে। সাবজেক্ট খুঁজে বের করেন, এখানে 2 নাম্বার বাক্যের সাবজেক্ট খুঁজে বের করেন। 2 নাম্বার বাক্যের সাবজেক্ট খুঁজে বের করেন। দুই নাম্বার বাক্যের সাবজেক্ট খুঁজে বের করেন। ওকে, বিবাহ প্রথা, এক্স্যাক্টলি। সাবজেক্ট কোনটা বলেন তো? বিবাহ প্রথা। ভার্ব কোনটা? সৃষ্টি হয়েছে। কি হয়েছে? সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের বিবাহ প্রথা হচ্ছে আমাদের কি বলুন তো? সাবজেক্ট। আর ভার্ব হচ্ছে কি? সৃষ্টি হয়েছে। এখন কেন সৃষ্টি হয়েছে? এই দাম্পত্য জীবন ও সংসার ধর্মকে সার্বিক সুরক্ষা দিতে। এই যে এইটি, এগুলা বাদ দেন, দিতে। তার মানে কেন উত্তর পাইছে আমাদের অ্যাডভার্ব অফ রিজন। উপরের দিকে তাকান, খুব ভালো করে লক্ষ্য করেন। প্রথমে সাবজেক্ট বিবাহ প্রথা, দ্য ম্যারেজ সিস্টেম। সৃষ্টি হয়েছে, হ্যাজ বিন ক্রিয়েটেড। প্যাসিভের ক্লাসে পড়াবো আমরা যে হ্যাজ বিন ক্রিয়েটেড কেন হয়েছে। কেন সৃষ্টি হয়েছে? দাম্পত্য জীবন ও সংসার ধর্মকে সার্বিক সুরক্ষা দিতে। তার মানে আমরা 3টা স্ট্রাকচার পেলাম। মনে রাখতে হবে, সাবজেক্টের পরে ভার্বের পরে অবজেক্ট
একটা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না থাকে কখনো কখনো বাক্যে এই চারটা অ্যাডভার্ব থেকে যে কোনো একটা হইতে পারে, কখনো বাক্যে দুইটা হইতে পারে, কখনো তিনটা হইতে পারে, কখনো চারটাও হইতে পারে। যদি চারটা হয় তাহলে তখন সেন্টেন্স অনেক বড় হবে। সেন্টেন্সটা তখনই বড় করা যাবে যখন আপনি সাবজেক্ট হিসাবে একটা বিশাল আকৃতির একটা নাউন ফ্রেজ লিখলেন, ভার্ব লিখলেন, এরপরে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের কনভার্সনটা করে ফেললেন, এটা আমরা আগামী ক্লাসে শিখাবো। এরপরে অ্যাডভার্ব অফ ম্যানার এটা আপনি লিখলেন, অ্যাডভার্ব অফ প্লেস এটা আপনি লিখলেন, অ্যাডভার্ব অফ টাইম এটা আপনি লিখলেন, অ্যাডভার্ব অফ রিজন এটা আপনি লিখলেন। এই চারটা যদি ফ্রেজ লিখেন তারপরে 2-3 লাইন হয়ে যায়, আর চারটা যদি ক্লজ লিখেন তাহলে মোটামুটি হাফ পৃষ্ঠা হয়ে যাবে। বুঝাতে পারলাম? এটা হচ্ছে মূল কথা। তার মানে আমাদের অ্যাডভার্ব সবগুলাই থাকবে, বিষয়টা এরকম না, যে কোনো একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। ওকে, নেক্সট 29তম বিসিএস এর প্রশ্ন দেখেন। সামান্য কারণে আমরা শিশুদেরকে ধমক দিয়ে থাকি। সামান্য কারণে আমরা শিশুদেরকে ধমক দিয়ে থাকি। ভার্ব কে বলেন তো? ধমক দেওয়া, গালিগালাজ করা, ক্রিটিসাইজ করা। কে ধমক দেয় বলেন তো? আমরা ধমক দিই। কাকে ধমক দিই বলেন তো? শিশুদেরকে ধমক দিই। সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, এরপরে কি বলেন তো? অবজেক্ট পাইলাম। সামান্য কারণে, বুঝাতে পারেন? খুবই তুচ্ছ কারণে, ট্রিভিয়াল কজেস, খুবই সামান্য কারণে। বুঝাতে পারলাম? কেন? অ্যাডভার্ব অফ রিজন পাইলাম। তার মানে স্ট্রাকচারটা কি আসবে আমাদের? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং অ্যাডভার্ব অফ রিজন। চলুন আমরা দেখার চেষ্টা করি। সাবজেক্ট উই, ধমক দিয়ে থাকি, ব্রুভিট। ব্রুভিট মানে কি বলেন তো? ধমক দেয়। আপনি এখানে স্কোল্ড দিতে পারেন অথবা সিলি ক্রিটিসাইজ দিতে পারেন, হালকা ভাবে মৃদু বর্ণনা করে থাকি। কাকে ধমক দিয়ে থাকি? আমরা বলছিলাম ভার্বকে কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলাম আমরা শিশুদেরকে অবজেক্ট পাইলাম। কেন ধমক দিয়ে থাকি? ওই যে ট্রিভিয়াল প্রসেস, খুবই তুচ্ছ কারণে। নেক্সট, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি একটি শিশুকে অযথা ধমক দিলে বা প্রহার করলে তার কত ক্ষতি হয়ে থাকে? 29তম বিসিএস। সাবজেক্ট আমরা, কখনো কি ভেবে দেখেছি? হ্যাভ এভার থট, আমরা কি কখনো ভেবে দেখেছি? এই কখনোর কারণে আমাদের এভার আসলো। কি ভেবে দেখেছি? যে একটি শিশুকে অযথা ধমক দিলে প্রহার করলে তার কত ক্ষতি হয়ে থাকে। এইবার প্রশ্ন হচ্ছে, এইবার এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ চলে আসলো। এতক্ষণ ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবার কি চলে আসলো? অ্যাডভার্বিয়াল ক্লজ চলে আসলো। ক্লজ চলে আসার কারণে আমাদের সেন্টেন্স বড় হয়ে গেল। ক্লজ চলে আসার কারণে আমাদের সেন্টেন্স কি হয়ে গেল? বড় হয়ে গেল। ওকে, চলেন। এদিক তাকান। বলছে, but we have ever thought how much harm results if a child is unduly threatened or beaten. এখন প্রশ্নবোধ কেন আসলো আমাদের? ওই যে বলছিলাম আমাদের 99.9% বাক্য আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, দুই একটা বাক্য আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স হয়। ওটা দেখেন কাজে লাগছে এই যে এখানে। ইন্টারগেটিভ সেন্টেন্সের মানেই ভার্বের পূর্ব অক্সিলারি ভার্ব চলে আসে। ইন্টারগেটিভ সেন্টেন্স মানেই ভার্বের পূর্ব অক্সিলারি ভার্ব চলে আসে। অ্যাডভার্ব অফ ম্যানারটা বুঝি কম। অ্যাডভার্ব আচ্ছা, বা স্কিনটা উল্টা হয়ে গেছে। স্কিন তো তখন থেকে উল্টা, প্রথম থেকে। আপনি ক্লাসে মনে নতুন আসছেন, এখন আসছেন। আজকে স্কিন আমি ঠিক করতে পারছি না। 30তম বিসিএস এর আমরা একটু দেখব। দূষণের যে রূপটি থেকে আমরা নগরবাসীরা কেউই মুক্ত নই তা হচ্ছে শব্দ দূষণ ও বায়ু দূষণ। সাবজেক্টটা কি দেখেন? দূষণের যে রূপটি থেকে আমরা নগরবাসী কেউই মুক্ত নই তা হলো। এবার আপনি দেখেন তো শব্দ দূষণ, এদিক তাকান। দূষণের যে রূপটি থেকে আমরা নগরবাসী কেউই মুক্ত নই তা হচ্ছে শব্দ দূষণ এবং বায়ু দূষণ। এই যে শব্দ দূষণ এবং বায়ু দূষণ সমান সমান হচ্ছে আমাদের এই টোটাল অংশটুকু। শব্দ দূষণ এবং বায়ু দূষণ কি বলেন তো? সমান সমান এই টোটাল অংশটিকে। তার মানে কমপ্লিমেন্টের ব্যবহার আসবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস তারপর কমপ্লিমেন্ট। আমাদের মূল স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। আমাদের অবজেক্ট নাই, এই কারণে আমাদের কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়েছে। এটা একটু দেখবেন। নেক্সট, যে সকল গ্রামবাসী নদীর তীরে বাস করে তাহারা নদীতে যে কেবল স্নান করে ও ময়লা কাপড় চোপড় ধোয় তাই নয়।
সাবজেক্ট ভার্ব এবং অ্যাডভার্বিয়াল প্লেস আমাদের ক্লজ চলে আসছে, বাসায় দেখবেন। পরবর্তীতে যে ক্লাস 34তম বিসিএস এর যেটা আছে, 34তম বিসিএস এর এটা বাড়ির কাজ দেয়া আছে, এটা করে দেয়া আছে। এটা ঠিক যেভাবে এতক্ষণ বোঝাইছে এখান থেকে আপনি শিখতে যায়েন না যে এটা কেন, এই ওয়ার্ড কেন আসলো। এই শীটের মূল মন্ত্র একটাই, এই শীটটার মূল মন্ত্র একটাই যে এখান থেকে আপনি সাবজেক্ট ধরতে পারেন কিনা। দেখেন এইখানে মাঝখানে মাঝখানে লিখে দেয়া আছে, এই দেখেন এই বাংলার মাঝখানে মাঝখানে লিখে দেয়া আছে এটি একটি পরস্পর সম্পর্কিত পৃথিবী যেখানে এক দেশের ঘটনাবলী সাবজেক্ট দেখেন সহজেই অ্যাডভার্ব অফ ম্যানার অন্য দেশের ঘটনার উপর অ্যাডভার্ব অফ প্লেস প্রভাব ফেলে ভার্ব। এই বাংলা বাক্যের মাঝখানে মাঝখানে আমি মানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা অ্যাডভার্ব অফ প্লেস, কোনটা অ্যাডভার্ব অফ টাইম, এগুলো আমি আলাদা করে কোনটা অ্যাডভার্ব অফ প্লেস, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে লিখে দিয়েছি। আপনার কাজ হচ্ছে এই ইংরেজিটা না দেখে আপনার বাংলা লিখতে চেষ্টা করেন। আপনি পারবেন না, ম্যাক্সিমামই পারবেন না, কিন্তু আপনার এটা শেখার চেষ্টা করেন। এবং কোর্সটা আমাদের যখন সামনে যাবে তখন আমরা এই যেগুলোর উত্তর দেইনি এগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ, এগুলো তখন প্র্যাকটিসে যাবে। আপাতত আপনার কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল গুলো বাংলা দেখে দেখে চেনা। তার মানে আমরা এই টপিকের উপর দুটা ক্লাস দিলাম, সাবজেক্ট কিভাবে চিনবেন, ভার্ব কিভাবে চিনবেন, অবজেক্ট কি করে চিনবেন, অ্যাডভার্বিয়াল কি করে চিনবেন, কমপ্লিমেন্ট কি করে চিনবেন। প্রথমত আমরা একটা একদম প্রত্যেকটা টপিকই দেখাইলাম। 2 নম্বরে আমি কিছু প্র্যাকটিস করালাম এবং বাংলা বাক্যের পাশাপাশি লিখে দিলাম। যারা একটু অ্যাডভান্স তারা যেগুলো আমি করিনি এগুলো আপনারা একটু করে দিবেন। এই যে লেখা আছে ক্লাস ওয়ার্ক, এইটা আমরা ক্লাসে আবার করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। আর আমরা একটু সবকিছু ঠিকঠাক করে ফেলবো ইনশাআল্লাহ। আর ক্লাসটা আমি চাইলেই, অনেকেই বলছেন নতুন করে রোটেশন করেন, আমি রোটেশন করার কারণেই রোটেশন করতে পারছি না বিদায়ী একটু এইভাবে নিতে বাধ্য হলাম, ঠিক আছে? আগামীকাল থেকে আমাদের অর্থাৎ খন্ড খন্ড ভাগ ভাগ করে আমরা যেটা শিখবো, অর্থাৎ আগামীকাল থেকে আমাদের ইউজ অফ অবজেক্ট ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন, এখান থেকে দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে বাক্য থাকলে আমরা কি করে লিখবো, একটা বাক্য বাংলা বাক্য থেকে আমরা ইংরেজি অনুবাদ কি করে লিখবো, এটা হচ্ছে একটা পয়েন্ট আমি এটা করাবো ক্লাসে। এবং এটা করাবো যে কোনো টপিকের উপর আপনাদের একটা বাক্য দেয়া থাকবে বা একটা টপিক দেয়া থাকবে যে এটা আপনি শুধু অবজেক্ট ব্যবহার করে আপনি একটা লিখবেন। এভাবে কন্টিনিউ চলতে থাকলে ইনশাআল্লাহ আমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর অবজেক্টের পরেই আমাদের অ্যাডভার্বিয়াল এর উপরে ক্লাস আসবে, অ্যাডভার্বিয়াল এর পরেই আমাদের টেন্স ভয়েস এর উপরে ক্লাস আসবে, ভয়েস এর পরেই আমাদের টেন্স এর উপরে ক্লাস আসবে, টেন্স পরেই হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন উপরে ক্লাস আসবে, রিলেটিভ প্রোনাউনের পরে হচ্ছে আমাদের পার্টিসিপলের উপরে ক্লাস আসবে, পার্টিসিপলের পরে আমাদের দেয়ার এর ব্যবহার ক্লাস আসবে, প্রচুর एग्जांपल আসে। এরপরে হচ্ছে আমাদের বি ভার্ব বিন আসবে, এরপরে আমাদের অ্যাপোজিটিভ আসবে। সুতরাং প্রচুর ফাংশন আছে, আপনার মাথায় এত কিছু সেট আপ করে দেয়া হবে যে আপনি লিখতে শুরু করলে আপনার কলম থামবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই।